আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার জোড়া চাপে পড়লেন। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় একদিকে আজকে চার্জ গঠন হবে, অন্যদিকে মর্গে বেনিয়মের অভিযোগে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশনও। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষর সঙ্গে দুই প্রাক্তন বিভাগীয় প্রধানও মানবাধিকার কমিশনের নজরে। এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে তা জানাতে নির্দেশ দেওয়া হলো। কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি নির্দেশ রাজ্য মানবাধিকার কমিশনের? দেখো, রাজ্য মানবাধিকার কমিশন তারা সরাসরি রাজ্য সরকারকে বলল যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তী এবং ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুন্ডু, এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিক রাজ্য সরকার এবং ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করার সুপারিশ করা হলো রাজ্য মানবাধিকার কমিশনের 36 পাতার এই অর্ডার কপিতে। আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে, সেই মর্গ থেকে 5টি মৃতদেহ সেমিনারে হাতে কলমে চিকিৎসকদের হাতে কলমে শিক্ষার জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2023 সালের জানুয়ারি মাসে। সেই সময় অভিযোগ উঠেছিল যে সেই সময় যিনি ফরেনসিকের বিভাগীয় প্রধান ছিলেন, যার কাছে মৃতদেহ 5টি মৃতদেহ চেয়ে আর্জি জানানো হয়েছিল ইএনটি বিভাগের তরফে, তৎক্ষণাৎ সেই সময় যিনি বিভাগীয় প্রধান ছিলেন ফরেনসিক ডিপার্টমেন্টের, তিনি জানিয়ে দেন যে তিনি এই কাজ করতে পারবেন না। তিনি পারবেন না বলার দুদিনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। নতুন ফরেনসিকের বিভাগীয় প্রধানকে চেয়ারে বসান সন্দীপ ঘোষ এবং সেই নতুন ফরেনসিক বিভাগের প্রধান সেই সময় ছিলেন প্রবীর চক্রবর্তী। তাকে তিনি সন্দীপ ঘোষের নির্দেশ মতো 5টি মৃতদেহ পাঠিয়ে দেন ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে, অর্থাৎ মর্গ থেকে, আরজিকরের মর্গ থেকে ইএনটি বিভাগের ওয়ার্কশপে। সেই ওয়ার্কশপে ময়না তদন্ত হওয়ার আগে 5টি মৃতদেহকে কাটাছেঁড়া করা হয় হাতে কলমে প্রশিক্ষণের জন্য। এই ঘটনার টিভিতে সম্প্রচার হওয়ার পর, সংবাদ মাধ্যমে হুলস্থুল পড়ে যাওয়ার পরে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে রাজ্য মানবাধিকার কমিশন। 2 বছর পর সেই রাজ্য মানবাধিকার কমিশন তাদের রায় দিলেন এবং সেই নির্দেশনামায় সন্দীপ ঘোষ, ইন্দ্রনাথ কুন্ডু এবং প্রবীর চক্রবর্তী, অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন 2 বিভাগীয় প্রধান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং রাজ্য মানবাধিকার কমিশন তার নির্দেশনামায় তারা যেটা বলেছেন যে তারা যে শুধু এই অপরাধ করেছেন তা নয়, এই 3 ব্যক্তি রাজ্য মানবাধিকার কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন তদন্ত চলাকালীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো তথ্য দিয়ে মানবাধিকার কমিশনের তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন এই 3 জন। কমিশন যাতে সিদ্ধান্তে পৌঁছতে না পারে তার জন্য এরা বিভিন্নভাবে বাধা দিয়েছেন। এবং ইএনটি বিভাগের তৎকালীন প্রধান ইন্দ্রনাথ কুন্ডু সম্পর্কে লেখা হয়েছে যে মৃতদেহ ব্যবহার সংক্রান্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমস্ত গাইডলাইনকে অগ্রাহ্য করে এই কাজ তারা করেছেন, যা মৃতদেহের মর্যাদাকে লঙ্ঘিত করেছে এবং এই কাজের জন্য অ্যানাটমি অ্যাক্ট এবং ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুজ অ্যাক্ট লঙ্ঘিত হয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে মানবাধিকার কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 3 মাসের মধ্যে কমিশনকে অ্যাকশন এবং পাশাপাশি স্বাস্থ্য সচিবকে কমিশন নির্দেশ দিয়েছে যে অবিলম্বে সমস্ত হাসপাতালে, রাজ্যের সমস্ত হাসপাতালের বিভাগীয় প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের উদ্দেশ্যে সার্কুলার জারি করুন। এবার থেকে আর কোনো হাসপাতালে ওয়ার্কশপ, সেমিনার বা ক্লাসরুমের পঠন পাঠনে মর্গ থেকে ময়নাতদন্তের আগে মৃতদেহ আনা যাবে না। এবং আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনায় যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মধ্যে একজন সন্দীপ ঘোষ, তিনি এখন জেলে রয়েছেন। আরজিকর থেকে অবসর নিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তী, তিনি বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। এবং ইএনটি বিভাগের প্রধান, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে মানবাধিকার কমিশন, তিনি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এখন দেখার বিষয় এটাই, মানবাধিকার কমিশনের এই যে সুপারিশ, সেটাকে কিভাবে লাগু করে রাজ্য সরকার, কিভাবে লাগু করে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ, ধন্যবাদ কথা বলার জন্য। আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়
মুখোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর মুখোপাধ্যায়, একেবারে মর্গ থেকে ময়নাতদন্তের আগে কোনো দেহ, সেটা ওয়ার্কশপের জন্যই হোক, ট্রেনিং এর জন্যই হোক, শিক্ষার জন্যই হোক, কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটা তো একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এবং সেই ইনস্ট্রাকশনটা মানা হচ্ছে না। 2023 সালের ঘটনা, 2025 সাল পর্যন্ত রাজ্য সরকার চোখে ঠুলি পড়ে রয়েছে। হ্যাঁ, দেখুন, এইটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়, যে কোনো অবস্থাতেই আপনি জানবেন যে পরিবারের সম্মতি বা কোনো সম্মতি ছাড়া এইভাবে কোনোভাবে ডেড বডি ব্যবহার করা যায় না। এবং সেইটা আজকে 2023 সাল থেকে এতদিন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যে যাদেরকে আমরা খুব একটা দেখি না পশ্চিমবঙ্গে খুব একটা কাজকর্ম করছেন কিনা বুঝতে পারি না, আছেন কিনা ডিপার্টমেন্টটা, তো সেই মানবাধিকার সংস্থা নাকি পশ্চিমবঙ্গের এখন নাকি হঠাৎ করে তাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু এটা হচ্ছে যে এই রাজ্য এতদিন আমাদের সামনে আসলো এবং আরজিকর ঘটনা হওয়ার পরে এটা আরো সামনে এসছে যে ওখানে মর্গে কি চলছিল সেটাও 6 মাস হয়ে গেল, কিন্তু এই সরকার কিছু করলো না। তার মানে কি এই সরকার এখানে হচ্ছে তাদের মদত আছে, বা তারা হচ্ছে এটাকে হচ্ছে কোনো কিছু খারাপ কোনো কাজ কিছু মনে করছে না। আমি চয়নদার কাছে একবার যাই। চয়নদা, একের পর এক অভিযোগ, প্রথমত সরকারি হাসপাতালে যেভাবে সরঞ্জাম সরবরাহ হয় সেটা নিয়ে অভিযোগ। শুধুমাত্র সন্দীপ ঘোষ সামনে আসার পর এই অভিযোগ আরো জোরালো হয়েছে এমনটা নয়, একের পর এক পুরনো অভিযোগ। এই ময়নাতদন্তের জন্য যে ময়নাতদন্ত না করে দেহ যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই অভিযোগ নিয়ে আগেও আমরা আলোচনা করেছি। একটার পর একটা অভিযোগ, আর প্রত্যেকটা ক্ষেত্রে সরকার একেবারে চুপ, কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য ভবন। তো কারণ একটাই, যে অধ্যক্ষের বিরুদ্ধে দেওয়া চিঠিগুলো তার আলমারিতে থাকে, সে তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা আশা করছেন রাজ্য সরকারের কাছ থেকে? 2023-এর 11ই জানুয়ারি হাসপাতালে এই অনিয়মের অভিযোগ সামনে আসে। তারপর থেকে এবার বিচারপতি শ্রদ্ধেয় মাননীয় রাজর্ষি ভরদ্বাজ তো বলেছিলেন যে 1 বছর হয়ে গেল 2024-এ যখন ঘটনাটা সামনে আসে, 1 বছর বাদে আপনি সিল গঠন করছেন, এই প্রশ্নটা উঠেছিল সে সময়। এবং শুধু তাই নয়, যে দুর্নীতিগুলোর কথাবার্তা বলা হচ্ছে, সেই মৃতদেহ দুর্নীতি যাদের বিরুদ্ধে অভিযোগগুলো দেখছি, প্রত্যেকে এখনো কিন্তু যে জায়গাতে থাকবার কথা তার থেকে অনেক উঁচু জায়গাতে তারা সম্মানীয় পদে রয়েছেন। তারা নাকি শিক্ষক। এই শিক্ষকদের সম্পর্কে আমাদের কি ধারণা হবে? সামাজিকভাবে এই শিক্ষকদের মর্যাদাটা কোন জায়গায়, পদের মর্যাদা ভুলুণ্ঠিত করছেন এরা। এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো, যে এইটা যদি ওই আখতার আলী, যিনি ডেপুটি সুপার ছিলেন তদানীত, তিনি যদি সামনে না আনতেন, ওই মামলা যদি রিওপেন না হতো, তাহলে বোধহয় এই জায়গাটা জানাই যেত না, এবং আজকেও সন্দীপ ঘোষ একই জায়গায় থাকতেন। এখানে পুরো ব্যর্থতার দায় অবশ্যই আমাদের স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে। একদম। আমি তৌসিফের কাছে এই জায়গায় যাবো। তৌসিফ, উত্তরবঙ্গ লবি যার প্রসঙ্গ বারবার উঠে আসছিল, সেই উত্তরবঙ্গ লবি থেকে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু এখনো নিজের নিজের জায়গায় কাজ করছেন। শুধু তাই নয়, বিরোধীরা এমনটা অভিযোগ করেন যে কোথাও এই উত্তরবঙ্গ লবিকে আজকে সামলানোর জন্য নতুন একটা সংগঠন তৈরি করা হয়েছে, যার মাথায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে বসানো হয়েছে। মানে পুরোটাই শাসক দলের মদতে, এবং স্বাস্থ্য ভবন সব জেনে শুনে চুপ করে রয়েছে। এত বড় বড় ঘটনা ঘটছে। দেখুন, আইনের হিসাবে যা ব্যবস্থা নেওয়ার আছে রাজ্য সরকার সেই ব্যবস্থা নেবে। এই রাজনীতি নিয়ে বা এই ব্ল্যাঙ্কেট অ্যালিগেশন নিয়ে যে এই লবি আর অমুক লবি, এসব বললে কোনো লাভ নেই। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে বা রাজ্য সরকার থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে, যদি ডক্টর শশী পাঞ্জাকে নিয়ে আসা হয়েছে, তাহলে নিশ্চয়ই ব্যবস্থা যা নেওয়ার আছে সরকার নিচ্ছে। আপনি দেখুন 2023 সালের ঘটনা, তার এখনো পর্যন্ত এই রাজ্য মানবাধিকার কমিশন 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। রাজ্য কি ব্যবস্থা নিয়েছে তাদেরকে সেটা জানাতে হবে। 23 থেকে 25 রাজ্য কোনো ব্যবস্থা নিয়ে আবার বলছেন মশাই, আপনি তো সব সময় বলে যাচ্ছেন। দেখুন, রাজ্যে মানবাধিকার রিক্রুট করেছিলেন এই এইচওডিদের, সে যারা এখন প্রাক্তন, তাদেরকে রিক্রুট করেছিলেন সন্দীপ ঘোষ। তো উনি তো জেলে আছেন, উনি তো এখন উনি তো ওনার বিরুদ্ধে মামলা চলছে। ওই রাজ্য সরকার কোন জিনিস এখানে কভার আপ করলো না, যেভাবে মহাকুম্ভে হচ্ছে। ডেড বডিকে বুলডোজার নিয়ে জেসিবি নিয়ে তুলছে। তাকে আড়াল করার কথা যেটা তৌসিফ বারবার খারিজ করার চেষ্টা করছেন, সেই সন্দীপ ঘোষকে আমরা দেখেছিলাম 4 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, এই রাজ্য সরকার দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে একদম তাকে সরানো হয়েছে। আমি শিশুদার কাছে আসবো, একবার দেখিয়ে দিই। আজ কিন্তু আরজিকর মেডিকেল কলেজের যে আর্থিক দুর্নীতি মামলার, তার চার্জ গঠন হবে আদালতের নির্দেশে। দেখুন একবার। এবার আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। দুর্নীতির মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী এবং হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডে। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ আদালতে এই মামলায় চার্জশিট পেশ করে সন্দীপ ঘোষকে দুর্নীতি ত্রিভুজের মাথা হিসেবে উল্লেখ করে সিবিআই। চার্জশিটে আরও দাবি করা হয়, বিপুল অর্থের বিনিময়ে বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে 6.5 কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়ম ভেঙে এই দুজনের থেকে দ্বিগুণ দামে যন্ত্র কিনেছিলেন তিনি। মঙ্গলবার অভিযুক্ত সুমন হাজরার আইনজীবী সওয়াল করেন, সিবিআই যে 15,000 পাতার নথি দিয়েছে তার মধ্যে জরুরি নথি খুঁজে বের করতে সমস্যা হচ্ছে, কারণ অনেক লুজ শিট রয়েছে। সূচিতে পাতার নম্বরও উল্লেখ করা নেই, ফলে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদনই করা যায়নি। সিবিআইয়ের আইনজীবী বলেন, আমরা সব নথি দিয়েছি, কোন নথি দেওয়া হয়নি সেটা বলুন। বিচারক প্রশ্ন করেন, D1-এ কতগুলো পাতা রয়েছে সেটা উল্লেখ নেই কেন? জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, পেজিংটা আলাদা ইস্যু, কিন্তু সাপ্লাই হয়নি এমন কিছু কি রয়েছে? এরপরই বুধবার এই মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি মামলা থেকে অব্যাহতির জন্য মঙ্গলবারই আবেদন করতে বলেন অভিযুক্তদের। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও আফসার আলী খান মামলা থেকে অব্যাহতি চাইলেও আশিস পান্ডে ও সুমন হাজরা এখনও পিটিশন দাখিল করেননি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শীর্ষেন্দুদা, একটার পর একটা ঘটনা, কোথাও যেখানে এই সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষর দিকে অভিযোগের আঙুল তুলে দিচ্ছে, আরজিকরের খুন ও ধর্ষণ মামলায় যেখানে এক এবং একমাত্র মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের যে নির্দেশ, কোথাও কি আবারও প্রশ্নচিহ্নের মুখে তুলে দিচ্ছে না যে একা সঞ্জয় রায় নাকি আরো কেউ, এবং সেখানে সন্দীপ ঘোষের ভূমিকা? আজকেও তো একটা ধরা গেল যে 2023-এর 5ই জানুয়ারি, তার মানে তার আগেও হতো। আজকে কমিশন, বেটার লেট দ্যান নেভার। প্রত্যেকটা কমিশন কোথাও আছে কি নেই সেটা বাঙালি জানেও না, রাজ্যে কেউই জানে না কমিশনগুলোর কী কাজ। তা সেই জায়গাতে কমিশন একটা রিপোর্ট দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে, সেটাও দেখুক রাজ্য সরকার। আর একটা কথা, যে চার্জ গঠন করতে গেলে কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে তাহলে গভর্নমেন্টের একটা অনুমোদন লাগে, তা সেই অনুমোদন দিতেই এতদিন লেগে গেল। সেটা কোর্ট বলেছিলেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বারবার বলেছিলেন যে দ্রুত যাতে এটা হয়, ট্রায়াল শুরু হয়, চার্জ গঠন করা হয়। সেখানে সিবিআই পর্যন্ত শোকজ করেছিল নিম্ন আদালত। সেই জায়গাতে 27শে জানুয়ারি সেই অনুমোদন পাওয়া যায় এবং সেই নিম্ন আদালতে আজকে চার্জ গঠন হবে এবং ট্রায়াল শুরু হবে। কিন্তু আর্থিক দুর্নীতিতে প্রত্যেকে, যে আশিস পান্ডে থেকে শুরু করে প্রত্যেকে যে আজকে জেলে আছে, সেই জায়গাতে আজকে যে 5 দিন আরজি করের ঘটনার পর যে 5 দিন হয়ে গেছিল, সেখানে তো যদি সিবিআই না আসতো তাহলে সেটা ধরা যেত না। এবং সিবিআইয়েরও যে রিপোর্ট, যার পেশ এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত, সেগুলো তো গাফিলতি আছে অনেকগুলো প্রত্যেকটা জায়গায়। সেখানে আর্থিক দুর্নীতিতে আজকে সন্দীপ ঘোষ আছে। আজকে আলাদা হোক আর যাই হোক, বিচারটা মানুষ পায়নি এখনো বাবা মা বিচার পায়নি। শীর্ষেন্দুদা, যে একেবারে দুটো ঘটনাই কিন্তু সাইমালটেনিয়াসলি, এবং যাতে আর্থিক দুর্নীতি এবং খুন ধর্ষণ আলাদা করা হয়, সন্দীপ ঘোষের যে আপিল ছিল সেটাও কিন্তু খারিজ হয়ে গিয়েছিল সর্বোচ্চ আদালতে, আমরা তাও দেখেছি। সন্দীপ ঘোষ এর জন্যও গেছিলেন এই আর্থিক দুর্নীতিতে যাতে চার্জ গঠন না হয়, সেটাও খারিজ হয়েছে, একদম সেটাও খারিজ হয়ে গিয়েছে একদম। তৌসিফ, সেক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠবে না? সন্দীপ ঘোষকে বারবার গার্ড করা কেন হচ্ছে? আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যে অনুমতিটা প্রয়োজন, সেটা দিতেই বা এত সময় লেগে গেল কেন? শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারি অফিসারদের, মুখ্য সচিবকে বারবার ডাকা সত্ত্বেও তিনি সেই লিস্ট দিতে পারছিলেন না। সরকারি অফিসারদের জিজ্ঞাসাবাদের অনুমতিটা পর্যন্ত মিলছিল না, এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে রিক্রুট করেছেন রাজ্যপাল, রাজ্য সরকার নাকি জানেই না। দেখুন, এতদিন পর যখন আমরা দেখে নিয়েছি যে শিয়ালদা কোর্ট থেকে কনভিকশনও হয়ে গেছে, সিবিআই চার্জশিট ফাইল করেছে, তারপরে কি হয়েছে, এতদিন হওয়ার পর যদি কেউ বলে যে ভাই কলকাতা পুলিশকে ভরসা করতে পারি না, তাহলে এটা তো নিজেই কন্ট্রাডিক্ট করছে। সিবিআই নিশ্চয়ই, সিবিআই তো সেটাই আফার্ম করছে যেটা কলকাতা পুলিশ বলে দিয়েছিল, যে এই লোকটা হচ্ছে ইনভলভড, এর বিরুদ্ধে পুরো এভিডেন্স গুলো জোগাড় করে সিবিআই কে দিয়ে। সিবিআই নতুন কি করলো? সিবিআই তো ওটাই কনফার্ম করছে। আজকে দাদা সিদ্ধেন্দু দাদা বলছেন যে সঞ্জয় কলকাতা পুলিশ তো অ্যারেস্ট করে, সিবিআই তো অ্যারেস্ট করে, কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, তাকেই অবশেষে দাঁড় করাতে পেরেছে সিবিআই। আর তো তারা কিছুই পারেনি, 3 মাস ধরে তদন্ত করেছে। তন্ময়দা, দেখুন, এইটাই হচ্ছে তৃণমূলের হচ্ছে পলিসি। তারা একবারে বলবে যে কালকেই সাজা দিয়ে দেওয়া হোক, আমরা এখনই সাজা চাই।
আর এদিকে দিয়ে তো ওই দিতই। হচ্ছে পারমিশনটা দেবে না যাতে ট্রায়ালটা না হয়। আর এই তৌসিফ জানেন যে ট্রায়াল যদি না হয় তাহলে সাজা হয় না। supplementary charge-sheet টা কোথায় গেল তন্ময়দা? 2 মাস ধরে আটকে রেখেছে। সাপ্লিমেন্টারি চার্জশিটটা যেটার স্বপ্ন এতদিন ধরে সিবিআই দেখাচ্ছে সেটাই বা কোথায় গেল? সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আদৌ সেটা বাস্তব হবে তো? সেটা অন্য কেসে এবং সিবিআই সেটা অন্য নিয়ে কেসে আসবে। নয়, এই কেসেই। না এই কেসে নয়, এটা আর্থিক দুর্নীতি, ওটা হচ্ছে ধর্ষণ, absolutely, হ্যাঁ, ধর্ষণ, এবং এগুলো দুটো একসঙ্গে। প্যারালাল, কোনোটাকে আলাদা করা যাবে না। না, চয়নদা, এখানে চয়নদা, পরিষ্কার কথা, এখানে আমি যে কথাটা আমি শেষ করবো ওই কথাটা বলে, কারণ তারপরে আমি বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নয়, যে অপদার্থতা রাজ্য পুলিশ দেখিয়েছিল, অপদার্থতা ইন্টেনশনালি একটা কনস্পিরেসি সঙ্গে ছিল রাজ্য সরকার, আড়াল করবার চেষ্টা করা হয়েছিল কি কি সেটা একেবারে পরিষ্কার বোঝা গেছে। ওই রায়টা দেখে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কি কি গাফিলতি ছিল তদন্তে। 1 ইঞ্চি এগোননি সীমা পাহুজা, যিনি দায়িত্বে ছিলেন, তিনি মোটামুটি রাজ্য পুলিশের যা যা লোকাস্ট্যান্ডি সেই জায়গাটাকে একেবারে, উনি এবং justify ভোটের করার উপর চেষ্টা সবথেকে করেছেন। বড় এবং কথা এই হচ্ছে অপদার্থতা, আসল এই যারা অপদার্থতা সামনে চলে এসেছে। নির্যাতিতার মা বাবা তারাই তো সন্তুষ্ট নন, না রাজ্য পুলিশের ভূমিকায় না সিবিআই এর ভূমিকায়, আদালতের উপরে তারা ভরসা করছেন। একদিকে আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলার আজকে চার্জ গঠন, এবং অন্যদিকে এবার নতুন জোড়া চাপে পড়লেন সন্দীপ ঘোষ, যেখানে মর্গ থেকে বেনিয়মে যেভাবে দেহ বেরিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের আগে 2023 সালের ঘটনা, সেখানেও কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি 2 বিভাগীয় প্রধানের বিরুদ্ধে 3 মাসের সময় রাজ্য মানবাধিকার কমিশন তারা কিন্তু এবারে নির্ধারিত করে দিল। আমি এই জায়গায় একবার শীর্ষেন্দুদার কাছে আসি। শীর্ষেন্দুদা, আজকে এই চার্জ গঠন প্রক্রিয়া, যেখানে অবশ্যই আপনি রাজ্যের অনুমতির কথা বলছিলেন, সেখানে সিবিআই এর আইও ভর্ৎসিত হয়েছেন, শোকজ হয়েছেন, আমরা জানি, কিন্তু এই ষড়যন্ত্রের গভীরতা, যেই ষড়যন্ত্রের ত্রিভুজের কথা সিবিআই বলেছিল, যার মাথায় রয়েছেন সন্দীপ ঘোষ, যেমনটা তারা আদালতে দাবি করেছিল, সেই ষড়যন্ত্রের গভীরতা কোথাও কি প্রমাণ করতে পারবে সিবিআই? অবশ্যই প্রমাণ করা উচিত, কারণ শুধু বাঙালি না, সারা পৃথিবী চাইছে, শুধু বাবা মা, নির্যাতিতার বাবা মা নয়, প্রত্যেকে চাইছে, প্রত্যেকে তাকিয়ে আছে সিবিআইয়ের দিকে। সিবিআই সেই জায়গাটা করুক, যে গাফিলতি রাজ্য সরকার করেছিল সেই গাফিলতিতে পা দিয়ে সিবিআই এক পথে যাবে সেটা কেউ চায় না, কিন্তু আর তো কেউ নেই, সিবিআই তদন্ত করছেন। সিবিআই যখন তদন্ত করছেন, সেই জায়গাতে আর্থিক দুর্নীতি কোন জায়গাতে গেছে, কেন স্বাস্থ্য ভবন করেনি, কেন স্বাস্থ্যমন্ত্রী জেনেও জানেননি, সেই জায়গাগুলো সিবিআই ধরুক এবং কোর্টকে বলুক, কোর্ট নির্দেশ দিক কোন কোন ব্যাপারে কি কি করতে হবে, সেগুলো কোর্ট অবশ্যই নির্দেশ দেবে। ডকুমেন্টস দেখে অর্ডার হয়, আজকে ডকুমেন্টসগুলো দিন প্রত্যেকটা জায়গায়, সেইগুলো সেই দিনগুলো ভুলে গেলে হবে না। যে বাংলায় যার মাকে, যার মেয়ের বিচারের জন্য অনশনে বসতে হয়, অবস্থানে বসতে হয়, এ বাঙালি দেখেনি, আমি এটা চায় না বাঙালি। তৌসিফের কাছে যাই। তৌসিফ, প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী যে অভিযোগ তিনি করেছিলেন, সেই অভিযোগটা তো একেবারে পড়েছিল, 1.5 বছর ধরে সেই অভিযোগটা পড়েছিল, স্বাস্থ্য ভবন কিছু করেনি, রাজ্য সরকার কিছু করেনি। তারপর এই এত ঘটনা ঘটে যাওয়ার পর, খুন ধর্ষণের ঘটনা ঘটার পর তারা এসআইটি গঠন করলো। সেই এসআইটি বা কি রিপোর্ট দিয়েছে বলুন তো? দেখুন, এই ঘটনাটা পুরনো ঘটনা নিয়ে এখন যেহেতু ওরা কমপ্লেন করেছে, এর আগেও আমি যদি এর আগে যে সুপারের কথা বললেন, উনি যদি চাইতেন তাহলে ওই সময়ই কিন্তু উনি এটা আদালতে গিয়েছিলেন না, তো তাহলে আদালতে যখন গিয়েছেন, তাহলে আদালত যখন দেখছে, তাহলে ওইখানে রাজ্য সরকার কি দোষ? আদালতের যদি আদালতের এগেইনস্টে গেলে তো রাজ্য সরকারকে শাস্তি দেবে কোর্ট। কোর্টের সামনেই থাকলে আপনি রাজ্য সরকারকে দিয়েছিল টালা থানার পুলিশকে তদন্ত করার জন্য, তারা তদন্ত করে ক্লিন চিট দিয়েছিল এবং তারপরে কিছু হয়নি। আমাদের সহায়তা করেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত হয়ে এগুলো বেরিয়ে এসছে। একেবারে কিন্তু এসআইটি তার ভূমিকায় বাকি, আর সেখান থেকেই বাকি জানা গেল। অবশ্যই আজকে চার্জ গঠন প্রক্রিয়া রয়েছে, আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।